ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ডাল চাষ নিয়ে। কথা বলবেন এই নিয়ে বিশেষজ্ঞ ডক্টর আব্দুল সালাম, সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু বোলপুর। নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, এই যে ডাল চাষ, এই ব্যাপারটা নিয়ে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে কৃষক বন্ধুরা মূলত কোন কোন বিষয়ের উপর নজর দেবেন এই ডাল চাষ করতে গেলে? ডাল চাষ প্রথমে বলি যে কৃষক বন্ধুরা যেটা করেন যে অবহেলিত ক্রপ, মানে খুব যত্ন করে চাষ করেন না, ছড়িয়ে দেন কোনোরকম করে দিয়ে তুলে নেন। যদি এখন একটু তার পরিবর্তন হয়েছে, মতের কিছুটা ভালোভাবে চাষ করছেন, তো সাধারণভাবে এটাই নিয়ম, যার জন্য আমরা ডালের ফলন ঠিকমতো পাই না। কিন্তু ডাল একটা লাভজনক চাষ, এবং প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে আমি কোন জমিতে ডাল চাষ করব, কি জাত নির্বাচন করব, কোন সময় লাগাচ্ছি, সেই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে। এবং সার কোন সময় প্রয়োগ করতে হবে, রোগ পোকা কিছু লাগলে তার জন্য কি করণীয়, এই ব্যাপার। আর অধিক ফলনটা পেতে গেলে আমার কি বিষয়ে নজর দিতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে আগে থেকে জেনে নিয়ে ভালো বীজকে সংগ্রহ করে বীজকে শোধন করে মাটিতে আমাকে বীজ ফেলতে হবে। আচ্ছা, কি কি পদ্ধতিতে ডাল চাষ করা যেতে পারে? কী কী পদ্ধতিতে ডাল চাষ সম্পর্কে খুবই সহজভাবেই চাষ করা যায়। যে আমরা শীতকালীন ডাল চাষ করি, যেমন ছোলা মসুর শীতকালে করা হয়। আবার যেটা গ্রীষ্মকালীন চাষ করা হয়, যেটা হচ্ছে কলাই, মুগ চাষ করা হয়। অরহর একটা জাত আছে যেটা রবিতেও চাষ করা যায়, অর্থাৎ শীতকালে চাষ করা যায়। আর বেশিরভাগ কিন্তু গ্রীষ্ম বর্ষায় চাষ করা যায়। এই সময় আমাদেরকে চাষ করতে হবে। আচ্ছা, আর এই যে আপনি যে নানা রকম ডালের কথা বললেন, আর কি কি মানে এই ডাল চাষ করতে গেলে পদ্ধতিগতভাবে আমি বলছি যে কোন ডাল কিভাবে চাষ করলে কৃষক বন্ধুরা লাভবান হবেন, সেই ব্যাপারে একটু কিছু বলুন। এখন যে সময় চলছে, যে আমাদের ফেব্রুয়ারি মাস আসতে চলছে, মানে জানুয়ারি মাসের শেষের দিকে এখন চলে আসছে, তো জানুয়ারি প্রথম দিকে। তো যাই হোক, এখন এই সময় আর শীতকালীন কোনো ডাল শস্য লাগানো যাবে না। এখন মাঠে যেটা আছে সেটা হচ্ছে মুসুর আর ছোলা। তো এই মুসুর আর ছোলা যারা লাগিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে ডাল চাষ সাধারণত কোনো সার বেশি লাগে না, যেহেতু এদের শিকড়ে মানে রাইজোবিয়াম গোত্রের জীবাণুরা গুটি বাঁধে, সেই গুটির মধ্যে নাইট্রোজেন ঘটিত যে সার আমাদের লাগে সেটা কিন্তু ওরা নিজেরাই বাতাস থেকে সংগ্রহ করে নেয় এবং গাছকে দেয়। যার জন্য ডাল চাষের ক্ষেত্রে প্রথমেই আমাদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশ যেটুকু লাগে সেই সমগ্রটাকেই কিন্তু আমরা প্রথমেই দিয়ে দিতে বলি, চাপান হিসাবে কিছু লাগে না। এবং ফুল ধরার আগের মুহূর্তে যদি ডিএপি সলিউশন 2% যদি স্প্রে করে দেওয়া হয়, তাহলে ফুলের সংখ্যাটা বাড়বে। তাহলে যাদের এখন মাঠে মুসুর বা ছোলা আছে তাদের উচিত হচ্ছে যখন ফুল ধরার মুখে হবে সেই সময় 2% সলিউশন দিলে, মানে ডিএপি সলিউশন, রাতভর ভিজিয়ে রাখতে হবে, তাকে ছেঁকে নিয়ে সকালে যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ফুলের পরিমাণটা বাড়বে। আর স্বাভাবিকভাবে ফুল বাড়লে আমাদের সুটিটা বাড়বে, ফলনটা আমরা স্বাভাবিকভাবে বেশি পাবো। এই মুহূর্তে ডাল মানে ছোলা আর মসুর যাদের মাঠে আছে তাদের করণীয়। আর সামনে যেটা গ্রীষ্মকালীন চাষ করা হবে সেটা হচ্ছে আমাদের মুগ আর কলাই। তো কলাইয়ের কতগুলো উল্লেখযোগ্য জাত হচ্ছে কালিন্দী, গৌতম, বসন্তবাহার, এই সমস্ত জাত হচ্ছে আমাদের উন্নত জাত। এই সমস্ত চাষ যদি করা যায় লাভ পাবেন। তো সাধারণত কীভাবে চাষ করা হয়, অনেকে করেন কি আলু তুলে চাষ করেন। আলুর জমিতে প্রচুর সার থাকে, সেখানে যদি আমরা কলাই ছড়িয়ে দিই তাহলে কিন্তু ওই সারেই চাষ উঠে আসবে। আর যদি কেউ নতুনভাবে চাষ করতে যান তাহলে মাটিটাকে ভাবতে যেন বালি মাটি না হয়। বালি মাটিতে জলধারণ ক্ষমতা কম, বালি মাটিতে কিন্তু ভালো ডাল শস্য হবে না। এই জন্য মেটেল টাইপের মাটি হলে, অর্থাৎ একটু কাদা মিশ্রিত মাটি হবে, সেখানে কিন্তু আমাদের ডাল চাষটা ভালো হবে। তো এখানে ভালোভাবে একটু জো কন্ডিশনে চাষ দিতে হবে। বীজ বিঘে প্রতি 4 কেজি লাগবে, সেকে শোধন করতে হবে। শোধন করার নিয়ম হচ্ছে যে 3 থেকে 4 গ্রাম কার্বেন্ডাজিম বা কার্বাডাজিম প্লাস ম্যাঙ্কোজেব মিশ্রিত ওষুধ প্রতি কেজি 3 থেকে 4 গ্রাম এই হারে মিশিয়ে কিন্তু আমাকে 1 বিঘে জমিতে ছড়িয়ে দিতে হবে। 3 থেকে 4 কেজি বীজ লাগবে, বীজ শোধন করা হয়ে গেলে ছড়িয়ে দিতে হবে। যদি জো কম থাকে তাহলে কী করতে, মাটিকে চাহিদা ছড়িয়ে দিলাম, দিয়ে একটা সেচ দিতে হবে, তাহলে খুব ভালোভাবে গাছগুলো বেরিয়ে যাবে। আর যদি লাইনে সয়িং করতে পারি তাহলে বেশি ভালো। সেটা হচ্ছে আমাদের একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব সাধারণত মোটামুটি 25 সেন্টিমিটার মতো হবে। লাইন থেকে লাইন দূরত্ব হবে 30 সেন্টিমিটার মতো, আর একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব হবে 10 সেন্টিমিটার মতো।
এইভাবে করা যায়, নাহলে বিঘে প্রতি 3 থেকে 4 থেকে 5 কেজি বীজ আমাদেরকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এইভাবে যদি চাষ করা যায় তাহলে কিন্তু আমাদের লাভ হবে। আর সারের কথা বলি, সার সাধারণত আমাদের 8-16-8 প্রতি একরে। 8-16-8 বলতে 8 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট আর 8 কেজি পটাশ, এটা যদি আমরা দিতে হবে, এটা একরে, অর্থাৎ 100 শতক জমিতে। যদি আমরা একে ভেঙে দিই 8 কেজি মানে প্রায় 17 কেজি মতো ইউরিয়া লাগবে। আর 16 কেজি এসএসপি হিসাবে যদি আমরা দিই তাহলে প্রায় 100 কেজির মতো আমাদের সিঙ্গেল সুপার ফসফেট লাগবে। আর যদি 8 কেজি পটাশ, যেটা বাজারে কিনতে পাওয়া যায় মিউরেট অফ পটাশ বলে, সেটা আমাদের প্রায় লাগবে 13 থেকে 14 কেজি। এটা সমস্তই কিন্তু শেষ চাষের সময় ছড়িয়ে দিতে হবে। তারপর আমি বীজ ছড়াবো, যেমন করতে বললাম সেরকম করতে হবে। আচ্ছা দাদা, আমরা আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে ডাল চাষের ক্ষেত্রে রোগ পোকা নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে? ডাল চাষে যখন ডাল চাষ বাড়বে তখন দেখা যায় যে যদি বীজ শোধন করা না থাকে তাহলে কি হয় যে গাছের গোড়াতে একটু পচন ভাব আসতে পারে, বিশেষ করে ছোলা, মসুর, কলা ইত্যাদি ক্ষেত্রে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যদি দেখা হয় যে পাতা হলুদ হয়ে যাবে, এবং যদি গাছের গোড়াটাকে তুলে দেখা হয় যে একটা ছত্রাকের আক্রমণে যেমন ছাতা পড়া হয় সেরকম হবে, শেকড়টা নষ্ট হবে এবং খাবার চলাচল বিঘ্নিত হবে। মানে শেকড় দিয়ে যে খাবারটা যাবে সেটা নিতে যাবে না, আলটিমেটলি কী হবে, গাছটা মরে যাবে। 2-4টে গাছ দেখা দিলে বুঝতে মাঠে আছে, সেক্ষেত্রে আমাকে ব্লাইটো জাতীয় ওষুধ 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি ভালো করে স্প্রে করা হয় তাহলে কিন্তু আমাদের এই রোগটা চলে যাবে। বা সাফ জাতীয় ওষুধ অর্থাৎ ম্যাঙ্কোজেব কার্বনডাইঅক্সাইডের মিশ্রণ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করা হয় তাহলেও কিন্তু এই রোগটি আমাদের যাবে। আর যদি গোবর সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি বলে এক ধরনের ছত্রাকের জীবাণু পাওয়া যায়, তাকে যদি আমরা একরে 2 থেকে 3 কেজি 100 কেজি গোবর সার মিশিয়ে আগে থেকেই ছড়িয়ে থাকে তাহলে কিন্তু ওরা ওই ধরনের জীবাণুর সঙ্গে লড়াই করে ওদেরকে দমিয়ে রাখে, সেক্ষেত্রে এই রোগটি কিন্তু হবে না। যদি আমাদের এই দেখা দেয় সেক্ষেত্রে যে ওষুধ বললাম ওষুধ স্প্রে করতে হবে। আর পোকা লাগার মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে যে শুয়োপোকা প্রচুর লাগতে পারে, বিশেষ করে কলায়ে, মুগে শুয়োপোকা লাগবে। এই শুয়োপোকা লাগলে কী করতে হয় যে প্রাথমিক অবস্থাতেই প্রথম দিকেই কিন্তু বিকেলের দিকে ক্লোরোপাইরিফাস গ্রুপের ওষুধ যদি আমরা প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে 2.5 ml করে তার সঙ্গে একটু সাবান গুঁড়ো যদি দেওয়া হয় তাহলে কাজটা ভালো হবে। বিকেলের দিকে স্প্রে করতে হবে, কারণ এরা রাত্রের দিকেই বেশি ক্ষতিটা করে এবং খুব ভালোভাবে স্প্রে করলে দেখা যাবে যে ওই শুয়োপোকার বংশবৃদ্ধি আর হবে না এবং অনেকেই মারা পড়ে থাকবে। এবং এটা করে কি পাতাটাকে জাল জাল করে দেয়, পাতার এটাকে খেয়ে নেয় সবুজ অংশটাকে, তাতে ফলনের মার খায়, ফুল ফল ধরে না, এই জন্য করতে হবে। আর রোগের মধ্যে আরেকটা রোগ আছে যেটা হচ্ছে রাস্ট অর্থাৎ মরচি পড়া রোগ বলে। এই মরচি পড়া রোগ যদি হয়তো পাতায় দেখা যাবে যে বাদামি বাদামি দাগ পড়ছে, যেমন ঠিক যেন মরচি পড়লে যেমন হয় সেরকম হবে। সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের সবুজ অংশটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই সবুজ অংশ নষ্ট হলে আমার ফলন কমবে। এই জন্য আমাদের করতে হবে কি যে ওই রাস্ট রোগটাকে দমন করার জন্য বাজারে পাওয়া যাবে যে মাইক্রোব্লুটানিল বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা 1/2 গ্রাম প্রতিটা জলে স্প্রে করতে হবে। বা ক্যালিক্সিন বলে ওষুধ, ট্রাইডেমর কেমিক্যাল নাম, ক্যালিক্সিন বলে ওষুধ পাওয়া যায়, 1 গ্রাম প্রতিটা জলে ওগুলি স্প্রে করা হয় তাতেও কাজ হবে। আর নাহলে ব্যাবিস্টিন জাতীয় ওষুধ যদি স্প্রে করা হয় তাতেও কিছুটা কাজ হবে, সেটা হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমাকে স্প্রে করতে হবে। তাহলে এই যে আমাদের রাস্ট রোগটা কিন্তু হবে না। আর বলতে রোগের কথা সেভাবে তেমন কিছু আসবে না, মূলত এই 3টে রোগের কথাই আপনি যেটা বললেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। তাহলে কৃষক বন্ধুরা, আপনারা যারা ভাবছেন বা আপনারা যারা ডাল চাষ করছেন এবং ভাবছেন আগামী দিনেও করবেন, যেভাবে আমাদের বিশেষজ্ঞ জানালেন আপনাদের, ঠিক সেই মতো আপনারা কাজ করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। নমস্কার। ও মা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের সহযোগিতায় 6 দিনের ফ্রেন্ডস অফ কোকোনাট ট্রি বিষয় এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজ্যে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি এই প্রথম আয়োজিত হয়। এই কর্মসূচি সম্বন্ধে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর দুলাল চন্দ্র মান্না আমাদের জানান, নারকেল গাছটা আমাদের সব ধরনের লোকরাই করেন, যারা চাষ করেন তারা তো করেন, এছাড়া অনেকে যারা বাগান করে তারাও এই নারকেল গাছটা করে। কিন্তু আমাদের এখানে মূলত যেটা হচ্ছে নারকেল গাছের যত্ন পরিচর্যা প্রায় হয় না। দুটো কারণ, এক হচ্ছে যে কিছুটা টেকনোলজিক্যাল ব্যাকআপ তারা পায় না, কারিগরি জ্ঞানটা পায় না। দ্বিতীয় কথা যে এই বিষয়ে বিশেষজ্ঞ নেই যে গাছে উঠে গাছ ছাড়াবে বা গাছ পরিষ্কার করবে। কারণ নারকেল গাছের নিয়মই হচ্ছে যে ভাদ্র মাসে একবার, আমাদের এখানকার ভাদ্র মাসে একবার গাছ পরিষ্কার করতে হয়, তাতে রোগ পোকা যেগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়, তারপর নতুন করে আসে, চাপ আসে। তো আমাদের এখানে কিন্তু এটা প্রায় নেই, লোকই নেই এই ধরনের। তো আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম যদি এই ধরনের কোনো করা যায়, অনুষ্ঠান করা যায়, লোকজন উপকৃত হবে। আর তাছাড়াও আমাদের এখানে প্রচুর বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে যারা এটা নিয়ে কিছুটা করতে পারে। তো এবং তাতে এই যে প্রোগ্রামটা যেটা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড আমাদের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনে করলেন, সেটা হচ্ছে ওরা এক ধরনের ইকুইপমেন্টস দিচ্ছে যে ইকুইপমেন্টসের সাহায্যে উঠতে পারবে। আর দ্বিতীয় কথা যে ওরা এইটার প্রশিক্ষণের টোটাল খরচটা ওরা বিয়ার করছে। আমাদের জয়েন্ট প্রোগ্রাম হিসাবে আমরা ট্রেনিংদের জোগাড় করেছি, আমরা এখানে ভেন্যুটা অর্গানাইজ করেছি। এবং সত্যি কথা বলতে গেলে এই ট্রেনিংটা করার পরে আমরা আরও উৎসাহিত যে যারা এই ট্রেনিংটা নিয়েছে তারাই চাইছে যে স্যার এটা আরও বেশি প্রোগ্রাম হোক, এবং তারা এই গাছে উঠে তারা যত্ন পরিচর্যাও করতে পারবে নিজেদের গাছগুলোতে। দ্বিতীয় কথা, তাদের পাড়ায় বা তাদের এরিয়ার মধ্যে যাদের এই ধরনের টেকনোলজিক্যাল লোক দরকার, যারা গাছ পরিষ্কার করার জন্যে বা গাছের যত্ন পরিচর্যা করার জন্যে, ওষুধ প্রয়োগ করার জন্যে, সেক্ষেত্রে তারা এই টেকনোলজিক্যাল ব্যাকআপটা তাদের কাছ থেকে পাবে। এবং পরিবর্তে এই আনএমপ্লয়েড ইউথ যারা মানে নিজেরা কিছু রোজগার করতে পারবে। কারণ আপনি বোধহয় জানেন যে আমাদের এখানে একটা নারকেল গাছ ছাড়াতে প্রায় 60 টাকা নেয় পরিষ্কার করতে। তো এরা যদি 60 টাকা না হোক 40 টাকাও যদি করে, এবং যদি 10টা গাছও 15টা গাছও ওরা করতে পারে, তাহলে এরা বেকার যুবক, এরা কিছু অন্তত রোজগার করতে পারবে। আর দ্বিতীয় কথা, আমি বিইং হর্টিকালচারিস্ট এইটাই এক্সপেক্ট করব যে এই নারকেল গাছগুলো লোকে যত্ন পরিচর্যা করতে পারে। কারণ আমার কাছে এটা দুঃখজনক যে গাছগুলো থেকে সবাই ফল আশা করে, কিন্তু যে গাছকে কিছু দিতে হবে এইটা কেউ দেন না বা দিতে পারেন না নানা কারণে। তো সেটা একটা আমার কাছে বড় পাওনা যে গাছগুলো আমার অন্তত বেঁচে থাকবে বা ফল পাবে। আর এতে বিভিন্ন ক্যাটাগরির লোকরা পাবে, মানে শুধু যে চাষিরাই এর বেনিফিট পাবে তা নয়, যারা নারকেল গাছ লাগান প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বা এসে, তারা কিন্তু প্রত্যেকে বেনিফিটেড হবেন। সুতরাং এটা দুটো সাইডে বেনিফিট হবে, একটা হচ্ছে যারা নারকেল গাছ লাগান তারা, আর এই আনএমপ্লয়েড ইউথরা, এই যুবকরা, বেকার যুবকরা, এরাও কিছু কাজ করতে পারবে, কিছু রোজগার করতে পারবে। কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি ডিরেক্টর ডেভেলপমেন্ট খোকন দেবনাথ বলেন, নারকেল গাছের পরিচর্যা প্রথমত হলো আমাদের নারকেল গাছের যা জল এবং সার ব্যবহার করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের যে কৃষক ভাইরা বেশিরভাগই কোনো সার এবং জলসেচের কোনো ব্যবস্থাই করেন না। সেজন্য সার দিতে হবে, ধরুন ইউরিয়া 1 কেজি, ইউরিয়া 2 কেজি সুপার ফসফেট এবং 2 কেজি মিউরেট পটাশ এবং 3 থেকে 5 কেজি নিম খল্লি, তারপরে গোবর 40 থেকে 50 কেজি গোবর সার আমরা প্রতি গাছকে আমরা প্রয়োগ করব। এবং গাছের গোড়া থেকে প্রায় 3 ফুট দূরে করে একটা গর্ত খুঁড়ে ওটাতেই আমরা নারকেল গাছটাকে সারটা ব্যবহার করব, এবং সার দিয়ে তারপরে একটু জলসেচের ব্যবস্থা করে দিলে, তারপরে মাটি দিয়ে চাপিয়ে দিলে সারটা গাছে টেনে নিতে পারবে। এটা হলো সারের ইয়ে। এবং এই সারটাকে আমরা বছরে 2 ভাগে দিতে হবে।
3 ভাগের 1 অংশ দিতে হবে আপনার বর্ষার শুরুতে, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এবং 3 ভাগে 2 অংশ দিতে হবে আমরা আশ্বিন কার্তিক মাসের দিকে, যেমন বর্ষার শেষের দিকে। এটা হলো প্রথম দিকে সারের জিনিস। আর প্রতি নারকেল গাছে আমরা 50 লিটার করে একটা গাছের জন্য আমরা জলসেচের ব্যবস্থা করতে হবে, যেমন ডিসেম্বর থেকে জুন অবধি। এই যে আমাদের যেই সময়তে বৃষ্টি হয় না, এই সময় খরা মানে যে বৃষ্টি কম হচ্ছে, এই সময়টাতে আমরা প্রতি গাছে মিনিমাম করে 50 লিটার করে দিতে হবে। আর যদি প্রতিদিন আমরা দিতে না পারি তাহলে আমরা সপ্তাহে 200 থেকে 250 লিটার করে দিতে হবে। এটা হলো দুটো জিনিস। আর একটা জিনিস হলো আমরা রোগ ও পোকার জন্য প্রতিকারের জন্য আমরা অনেক ব্যবস্থা করতে হবে। যেমন রোগের জন্য এখানে দেখা যাচ্ছে গন্ডারি পোকা বা র্যাট পাম উইবিল একটা আছে, ওগুলি বা লিপ ইটিং ক্যাটারপিলার, এগুলি কতগুলি পোকা আছে যেগুলি খুব ক্ষতি করে। সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের মাকড়ের প্রভাবটা পশ্চিমবঙ্গে খুব বেশি। যেমন মাইট, ইংলিশে এটা রিউফেড মাইট বলে। এই মাকড়টা আমাদের নারকেলের গুটিটা যখন 2 থেকে 4 মাসের বয়সের থাকে, ওই সময় নারকেলের যে বৃতি আছে, গুটির ঠিক বৃতির অংশেতে এটা একটা ছোট ইয়ে করে পিয়ার্চিং করে, মানে আঁচড়ে দিয়ে ওখানে রসকে শোষণ করে। এই যখন এই পোকাটাকে রসটা শোষণ করে নেই, এটা একটা সাধারণ একটা ট্রায়াঙ্গুলার ত্রিভুজাকৃতি একটা দাগের সৃষ্টি হয়। এই দাগটা যখন নারকেলটা যখন 7, 8, 9 মাসের যখন পরিণত হয়ে যায়, ডাবে পরিণত হয়, তখন এটা একটা প্রচণ্ড ক্ষতি করে, নারকেলের ছোবরার উপরে একটা দাগের সৃষ্টি করে। তাতে দেখা যায় যে আমাদের নারকেলের যে মূল্য এবং তাদের কোয়ালিটি, ভিতরে যে শ্বাসের কোয়ালিটি অনেক কমে যায়। এগুলির জন্য আমরা অনেকভাবে আমরা ওষুধ দিতে পারি। যেমন নিম বেসড কতগুলি নিমাজল আছে, নিমাজল 7.5 ml নিমাজল ঔষধ এবং 7.5 ml ঔষধ জল মিশিয়ে আমরা শিকড়ের মাধ্যমে আমরা এগুলি ব্যবহার করতে পারি। তাছাড়াও প্রতি গাছে আমরা অ্যারাউন্ড 4 থেকে 5 কিলো নিম খল্লি যদি ব্যবহার করি, এই মাকড়ের উপদ্রব থেকে অনেকটা কমে যাবে। নারকেল গাছে অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু উঁচু গাছ, অনেক সময় উপরে ওঠা যায় না, তার জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা দিয়ে আছে? হ্যাঁ, তার জন্য আমরা রিসেন্টলি গত 2 বছর ধরে আমরা ভারতবর্ষের মধ্যে প্রায় ধরুন তো প্রায় 13,000 ট্রেনিং দেওয়া হয়েছে। একটা পাম ক্লাইম্বিং মেশিন বলে এটাকে, আমরা গাছে চড়ার যন্ত্র আমরা বলতে পারি। এই গাছে চড়ার যন্ত্রটা এটা ইনভেন্ট করেছেন বা তৈরি করেছেন একজন চাষি ভাই, কেরালার একজন চাষি ভাই তৈরি করেছেন, এবং ওই চাষি ভাইয়ের থেকে এখন ওটা প্যাটেন্ট করে নিয়েছিলেন। ওই প্যাটেন্টটা এখন আমরা কেরালা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ওটাকে এখন ম্যানুফ্যাকচারিং করে, ওটা মার্কেটিং করছেন। ওইটার মাধ্যমে আমরা গাছে চড়ে তারপরে গাছটাকে পরিচর্যা আমরা করতে পারবো। এই যন্ত্রটি ককোডার ডেভেলপমেন্ট বোর্ড কিভাবে কৃষকদের কাছে দিচ্ছেন? আমরা অ্যাকচুয়ালি প্রতি একটা ট্রেনিং প্রোগ্রামে 20 জন চাষিকে বা যারা ইন্টারেস্টেড আনএমপ্লয়েড যুবক ছেলেদিওকে 18 থেকে 35 থেকে 40 বছর বয়সের মধ্যে সিলেকশন করে আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গে প্রথম শুরু করলাম এই রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে। এবং এখানে এই গত 13 থেকে 18 তারিখ এই 6 দিনের একটা প্রোগ্রামে আমরা 22 জন ছেলেকে আমরা ট্রেনিং দিচ্ছি, প্রশিক্ষণ করেছি। এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাষি ভাইদেরকে পৌঁছে দিতে পারবো বলে আশা করছি। এবং তারা এই 20 জন এই প্রথম শুরু হলো, এবং ভবিষ্যতে আমরা আরও বেশি আগামী বছর থেকে আমরা আরও বেশি করে ট্রেনিং করব। এই প্রশিক্ষণে আমরা প্রথম দিনের 6 দিনে ক্লাস হয়, থিওরি ক্লাস হবে। নারকেল সম্পর্কে পুরোপুরি নারকেলের তথ্য যতগুলি বিজ্ঞানসম্মত জ্ঞান আছে সবগুলি আমরা থিওরি ক্লাসের মধ্যে বিভিন্ন এক্সপার্ট ডেকে ওদেরকে দিচ্ছি। এবং বিকেলের দিকে আমরা এটা প্র্যাকটিক্যাল কীভাবে প্র্যাকটিস করতে হয় আমরা এক্সপার্ট মাস্টার ট্রেনার ডেকে দিয়ে ওদেরকে কীভাবে গাছে চড়তে হয় এটা আমরা শিখেছি। এই প্রশিক্ষণের মাধ্যমে আশা করি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গ্রামে আমরা পৌঁছতে পারবো। এবং এটা আশা করব এটা পরে আমরা একটা সার্টিফিকেট দেবো এই 6 দিনের ট্রেনিংয়ের পরে। এবং এই মেশিনটা আমরা প্রায় 2,500 থেকে 3,000 টাকা মূল্যের এই মেশিনটা আমরা এটা বিনামূল্যে আমরা মানে ট্রেনিং দিয়ে দেবো। আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গে অনেক দূর দূরান্তে পৌঁছে যেতে পারবো। প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণ নিয়ে তাদের উৎসাহের কথা আমাদের কাছে প্রকাশ করেন। আপনার নাম? তপন কুমার ঘোষ। তো এই নারকেল গাছে ওঠার প্রশিক্ষণ কেন নিচ্ছেন? আমাদের বাড়িতে যে নারকেল গাছগুলো আছে
সেই গাছে ওঠানোর লোক আমরা পাইনি। আর এই প্রশিক্ষণ নেওয়াতে আমি নিজেই বুঝতে পারছি আমি নিজে উঠেই গাছ পরিষ্কার করতে পারবো। এবং গাছের সম্বন্ধে যেগুলো আমাদের একদম জানা ছিল না, যে গাছের গোড়াতে সার দিতে হয় সেটা আমরা জানতাম না। গাছের ডগে যে ঝুপড়িগুলো থাকে সেগুলো আমরা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমরা জানতাম না, সেটা জানলাম। গাছে কখন সার দিতে হবে, কখন জল দিতে হবে এটা জানতে পারলাম। আর গাছে কোন সময় কী রোগ হয় বা কী পোকাতে কাটে সেটা আমরা জানতে পারলাম। আপনার নাম? নূর আক্তার মণ্ডল। তো আপনি এই প্রশিক্ষণ থেকে কীভাবে উপকৃত হয়েছেন? ভালো উপকৃত হয়েছে যে 6 দিনকার একটা ট্রেনিং দিচ্ছেন। যে নারকেলের সম্বন্ধে আমরা অনেকে জানতাম না, যে নারকেল গাছে কীভাবে পরিচর্যা করতে হয়, বা অনেকে গাছে ওঠার সমস্যা থাকতো। সাধারণ মানুষ সবাই গাছে উঠতে পারে না। এবার আমাদের গ্রামে অনেক গাছ আছে তারা কিছুই পরিচর্যা করে না। তো এখানে আমি ট্রেনিং জানতে পারলাম, শুনতে পারলাম, সেই মাধ্যম থেকে আমি উৎসাহ নিয়ে এই ট্রেনিংটা নিচ্ছি। এবং যে 6 দিনকার ট্রেনিং হয়েছে একটা যন্ত্রের সাহায্যে, যে যন্ত্র নিয়ে এসেছি মেশিন একটা, আমি নিজেও কোনো গাছে উঠতে পারতাম না, কিন্তু এই যে যন্ত্রের সাহায্যে আমি এখন গাছে উঠতে পারছি। এবং কিছু ঔষধ যে গাছে পোকায় যে কী ধরনের পোকা লাগলে কী ওষুধ প্রয়োগ করতে হবে, কখন কোন ওষুধ লাগে, তারপরে পরিষ্কার করার জন্য কীভাবে পরিষ্কার করতে হবে এই সম্বন্ধে, তারপর কীভাবে সার দিতে হবে নিচে ছোট বাচ্চা অবস্থায়, চারা অবস্থায় কীভাবে কোন সার লাগবে, কখন জল প্রয়োগ করতে হবে, এই সম্বন্ধে এই 6 দিনকার ট্রেনিং একটা নিচ্ছি। এখান থেকে খুব আমি উপকৃত পেয়েছি। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। দাঁড়িয়ে আছি বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত ষাটপলসা অঞ্চলে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই অঞ্চলেরই কৃষি প্রযুক্তির সহায়ক কৃষ্ণগোপাল সাহা। আজকে আমাদের আলোচনা বিষয় হলো লঙ্কা চাষ। চলে যাচ্ছি তার কাছে। নমস্কার। আচ্ছা, কৃষক বন্ধুরা কিভাবে লঙ্কা চাষ করলে বেশি উপকৃত হবেন? আমাদের এই অঞ্চলে মানে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ষাটপলসা পঞ্চায়েতে লঙ্কা চাষ কিন্তু একটা খুব অর্থকরী ফসল। তো এই লঙ্কা চাষে যেমন অনেক লাভজনক দিকটাও আছে, তেমনি ক্ষতিকারক দিকটাও আছে। লাভজনক দিক যদি ঠিকমতো ঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষটা করা যায় তাহলে কিন্তু চাষি লাভের মুখ দেখবেন। অন্যথায় যদি অবৈজ্ঞানিকভাবে চাষ করলে মানে চাষি লাভের থেকে ক্ষতির দিকে বেশি সম্মুখীন হয়ে পড়বেন। তো এই চাষে প্রথম যেটা করতে হবে মাটি। এই মাটিটাকে দেখতে হবে যে এইটা আমি যখন লঙ্কা চাষ সিলেকশন করব যে কোন জায়গায় লাগাবো, জমির অবস্থানটা মানে নিচু জমি না মাঝারি উঁচু জমি না একদম উচ্চ জমি, এই যে সিলেকশনটা, এই সিলেকশনটা কিন্তু এই চাষের পক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি যে মাঝারি মানে উচ্চতা জমি, সেই সমস্ত জায়গায় লঙ্কা চাষটা করলে ভালো হবে। তো এঁটেল মাটি, বেলে মাটি সব ধরনের মাটিতে চাষটা হতে পারে, কিন্তু যদি বেলে মাটিতে চাষটা করা যায় তাহলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ওই জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে। কমপক্ষে কাঠা প্রতি 1 কুইন্টাল জৈব সার দিতেই হবে। তাছাড়াও যখন আমরা এই বিচনটা ফেলবো, মানে লঙ্কার বীজটা যখন জমিতে ফেলতে যাব তখন সেদিকেও একটু ভাবতে হবে যে আমরা চারা তৈরি করে চাষ করব না বপন করব। যদি বপন করি সেক্ষেত্রে আমরা মাটিটাকে টাইকোডার্মা ভিডি বলে দিয়ে একটা আমাদের মাটি শোধক ওষুধ আছে যেটা জৈব-রাসায়নিক, সেটাও যদি আমরা দিয়ে গোটা জমিটাকে ছড়িয়ে দিই, তারপর ঠিকমতো চাষ দিয়ে দিন 15 রেখে দিই, আড়াআড়ি করলাম, আবার এভাবে করলাম, 3-4 বার চাষ দিলাম, মাটিটাও ঝুরঝুরে হলো এবং তখন সেই জমিতে আমরা চারা বপন করতে পারি। কিন্তু যখন চারা রোপণ তৈরি করব
তখন কিন্তু এটাকে একটা বীজতলা করতে হবে। এই বীজতলার মধ্যে বীজটাকে ফেলতে হবে, তারপর গাছটা যখন চারাটা বড় হবে তখন কিন্তু সেইটা মানে মেন জমিতে লাগাতে পারি। তো যখন যদি আমরা চারা বপন করি তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে কার্তিক মাস করে আমাদের চাষিরা ফেলে এবং ওইটাই উপযুক্ত সময়। আর যদি চারা রোপণ করে ফেলি তাহলে আমরা কিন্তু জ্যৈষ্ঠ মাসে ওই বীজটাকে বীজতলায় ফেলবো, চারা তৈরি হবে। তখন ভাদ্র মাস হলে মানে চারার উচ্চতা যখন মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি হবে তখন সেই চারাটা নিয়ে আমরা মেন জমিতে রোপণ করব। তো এইবার রোপণ করার ক্ষেত্রে ব্যাপারটা কী হচ্ছে, আমাদের ভেলি তৈরি করতে হবে। তো ভেলিটা কীভাবে তৈরি করব, মানে একটা সাইড থেকে একটা সাইড দূরত্ব হবে 1.5 ফুট, আর একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হবে 1.5 ফুট। তো এই বীজটা যখন ফেলার আগে শোধন করা কিন্তু একান্তই দরকার। বীজটা শোধন না করলে বিভিন্ন রকম ছত্রাকবাহিত বা আমাদের এই ব্যাকটেরিয়াল ঘটিত রোগ পোকার আক্রমণ কিন্তু খুবই হয়। সেক্ষেত্রে আমরা কী করব, বীজটাকে রোপণ কিংবা বপনের আগে শোধন করে নেব। কীভাবে শোধন করব, এখন বাজারে বিভিন্ন রকম বীজ শোধক পাওয়া যাচ্ছে, যেমন ধরুন ট্রাইকোডার্মা ভিডি দিয়েও শোধন করা যেতে পারে, কিংবা আমাদের যেটা আছে রাইথেনিয়াম 45 এটা দিয়েও করা যেতে পারে, কিংবা কার্বেন্ডাজিম এটা দিয়েও করা যেতে পারে। তো সেক্ষেত্রে ডোজটা হবে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম একটা দ্রবণ তৈরি করলাম, তাতে বীজটা ফেলে দিলাম। বীজটা ফেলে দেওয়ার পরে সেই বীজ শোধন হয়ে গেল, শোধন হওয়ার পরে ছায়াতে শুকিয়ে নিলাম, ছায়াতে শুকিয়ে নেওয়ার পরে সেটাকে লাগাতে পারি। তো এবার গাছটা ছায়াতে লাগানো হয়ে গেল। লাগানোর পরে আমরা যেটা মেন যখন চারাগুলো আস্তে আস্তে বড়ো হবে, জলসেচটা এমনভাবে দেবো আমরা, একটা নালি থাকবে, তার নালি 2/3 কিন্তু ডুববে, পুরো সাইডটাই যেন না ডুবে যায়। সাইড ডুবলে কী হবে, ওই শিকড় যেগুলো থাকবে শিকড়গুলো তো পচে যেতে পারে। তাই জলসেচ একটা কিন্তু লঙ্কা চাষের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর লাগিয়ে আপনি এই প্রসঙ্গে আপনাকে আবার জিজ্ঞেস করি যে সার কি সার প্রয়োগ করলে লঙ্কা চাষ আরও সমৃদ্ধ হবে? আচ্ছা, সার প্রয়োগটা আমাদের মেনলি বলি মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করুন, কিন্তু চাষি ভাইরা ওই মাটি পরীক্ষার মতো অবস্থা এখন আসতে পারেনি, বা আমরাও ঠিকমতো মাটি পরীক্ষার রেজাল্টটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারিনি। যদি মাটি পরীক্ষার ভিত্তিতে করা হয় তাহলে NPK যেটা পাওয়া যায় ওই 2:1:1 এই হিসাবে সারটা দিতে হবে। আর রাসায়নিক সারের দিকে বেশি না ঝুঁকে জৈব সার, যত বেশি পরিমাণে জৈব সার জমিতে প্রয়োগ করব তত কিন্তু এই গাছের ফলনটা বাড়বে এবং গাছটাও সমৃদ্ধ থাকবে। অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা যেটা যে এই লঙ্কা চাষের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ কি ধরনের রোগ পোকার আক্রমণ হয় এবং সেখান থেকে কৃষক বন্ধুরা কিভাবে নিষ্কৃতি পাবেন? লঙ্কা চাষের ক্ষেত্রে রোগ পোকাটা খুবই সমস্যা। যদি বীজটাকে আমরা শোধন করে না প্রথমে ফেলি তাহলে কিন্তু এই রোগ বা পোকায় বলুন এর আক্রমণটা প্রচণ্ড বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, যখন দেখব যে এই ধরনের এক ধরনের সাদা মাছি আছে, সাদা মাছি এটা এক ধরনের ভাইরাসকে বহন করে নিয়ে লঙ্কা পাতায় বসে যায় এবং অন্য জমি থেকে নিয়ে এসে লঙ্কা পাতাটাকে কুঁকড়ে দেয়। এটা একটা খুব মেন সমস্যা। এই সমস্যা থেকে আমরা যদি রেহাই পেতে চাই তাহলে আমরা কি করব, ওই সাদা মাছিটাকে দমন করার জন্য অ্যাসিফেট জাতীয় ওষুধ আমরা স্প্রে করব। তাহলে কী হবে, সাদা মাছটা যদি দমন হয়ে যায় তাহলে কিন্তু যে ভাইরাসঘটিত রোগগুলো আসছে সেই রোগটাকে আমরা অনেক ক্ষেত্রে দমন করতে ফেলবো। তাছাড়া যে পাতা কুঁকড়ে যায়, ওই পাতা কুঁকড়েটা উপর দিকেও পাতা কুঁকড়াতে পারে, নিচের দিকেও পাতা কুঁকড়াতে পারে, মানে একদম মাকড় থাকে, লাল মাকড় এবং হলুদ মাকড়। তো সেই মাকড়টাকে দমন করার জন্য আমরা যে কোনো ধরনের একটা মাকড়নাশক স্প্রে করতে পারি, যেমন ডাইকোফল আছে, সালফেক্স 80% আছে, এগুলো দিয়ে কিন্তু সুফলটা পাওয়া যাবে। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এবং লঙ্কা আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে একটি অন্যতম উপাদান এবং প্রতিনিয়ত এটা আমাদের দরকার হয়। আর কৃষক বন্ধুদের জন্য বলি যে আপনাদেরও যদি এই লঙ্কা চাষের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে আজকের আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। NHM বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।